কতখানি পড়া হয়েছিল আগের দিন? খনিজ পদার্থ পর্যন্ত? ওকে, আজকে দেখো পড়বো প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহারের গুরুত্ব। প্রাকৃতিক সম্পদ আমাদের বেঁচে থাকার এবং সুস্থতার জন্য অপরিহার্য। তাহলে কোন সম্পদটা আমাদের বেঁচে থাকা এবং সুস্থতার জন্য প্রাকৃতিক সম্পদ যথাযথ ব্যবহারের গুরুত্ব পড়া হয়েছিল। হয়েছিল? এগুলো এগুলো হয়নি। প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহারের গুরুত্ব সম্পর্কে আমরা আরো কিছু জানি। তো এখানে কি বলেছে, সম্পদের স্থায়িত্ব, পরিবেশ সুরক্ষা, অর্থনৈতিক স্থিতিশীলতা, সামাজিক কল্যাণ এবং জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহার খুবই প্রয়োজন। তাহলে প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহার কেন প্রয়োজন? সম্পদের স্থায়িত্ব, পরিবেশ সুরক্ষা, অর্থনৈতিক স্থিতিশীলতা, সামাজিক কল্যাণ এবং জীববৈচিত্র্যের সুরক্ষার জন্য। একটু দাঁড়াও। আচ্ছা, এই যে দেখো, দেখতে পাচ্ছ, সম্পদের স্থায়িত্ব, পরিবেশ সুরক্ষা, অর্থনৈতিক স্থিতিশীলতা, সামাজিক কল্যাণ এবং জীববৈচিত্র্য সুরক্ষার জন্য প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহার খুবই প্রয়োজন। লাইনটা আন্ডারলাইন করো, ইম্পর্টেন্ট লাইন। যথাযথ সম্পদ ব্যবহার করে আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য সম্পদের প্রাপ্তি নিশ্চিত করতে পারি। তাহলে আমরা যদি সম্পদের যথাযথ ব্যবহার না করে অনেক বেশি পরিমাণে ব্যবহার করি, তাহলে কি হবে? সম্পদটা ফুরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাহলে সম্পদ যদি ফুরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাহলে আমাদের পরবর্তীতে যে প্রজন্মগুলো আসবে, তারা কি আর সম্পদ পাবে? তারা তো পাবে না, কারণ শেষ হয়ে গেলে কি আর পাওয়া যাবে? পাওয়া যাবে না। তাই বলছে সম্পদের যথাযথ ব্যবহার করতে, যেন সম্পদগুলো শেষ না হয়ে যায়। এবার বলেছে 2 নম্বরে, নিচে দেখো, সম্পদের টেকসই ব্যবহার। প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহার বা অপচয় রোধ ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রাকৃতিক সম্পদের প্রাপ্তি নিশ্চিত করে। তাহলে প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহার বা অপচয় রোধ কি করে? ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রাকৃতিক সম্পদ প্রাপ্তি নিশ্চিত করে। আমরা যদি যথাযথভাবে সম্পদগুলো ব্যবহার করি, তাহলে কি হবে? আমাদের পরবর্তী প্রজন্মরাও এই সম্পদগুলো পাবে। তারপরে বলেছে, এই ধারণাটি সম্পদের টেকসই ব্যবহার হিসেবে পরিচিত। এই ধারণাটি সম্পদের কি হিসেবে পরিচিত? টেকসই ব্যবহার হিসেবে পরিচিত। সায়ে পায়সা, ক্যামেরা অন করো। পানি, বন এবং জীবাশ্ম জ্বালানির মতো প্রাকৃতিক সম্পদ অতি ব্যবহার করা বা বিনষ্ট করা উচিত নয়। তাহলে পানি আমরা কি করি? আননেসেসারি অনেক ব্যবহার করি না? পানির কল খুলে রেখে দিই। তারপরে বনে কি হচ্ছে? বন জঙ্গল কাটা হচ্ছে, আবার তৈরি হচ্ছে, হচ্ছে না? জীবাশ্ম জ্বালানির মতো প্রাকৃতিক সম্পদের অতি ব্যবহার করা বা বিনষ্ট করা উচিত নয়। যদি আমরা প্রাকৃতিক সম্পদের টেকসই ব্যবহার করি, তাহলে ভবিষ্যতেও এগুলো ব্যবহার করতে পারবো। যেমন আমরা যদি অপ্রয়োজনে গ্যাসের চুলা জ্বালিয়ে রাখি, গ্যাস দ্রুত ফুরিয়ে যাবে, যাবে না? অপ্রয়োজনে গ্যাস জ্বালিয়ে রাখলে অবশ্যই ফুরিয়ে যাবে। দীর্ঘমেয়াদী ও টেকসই ব্যবহারের জন্য গ্যাসের অপচয় রোধ করতে হবে। তাহলে আমরা যদি দীর্ঘমেয়াদী এবং টেকসই ব্যবহার করতে চাই, তাহলে কি করতে হবে? গ্যাসের অপচয়টা আমাদের রোধ করতে হবে। আচ্ছা, এতটুকু ক্লিয়ার করে দিলাম। এবার আছে পরিবেশ রক্ষা। পরিবেশ রক্ষা। প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহার পরিবেশ রক্ষা করতে সাহায্য করে। তাহলে আমরা যদি প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহার করি, তাহলে সেটা কি করবে? পরিবেশ রক্ষা করতে সাহায্য করবে। সম্পদের অত্যধিক ব্যবহার বা অপব্যবহারের ফলে বিভিন্ন ধরনের দূষণ, জীবের বাসস্থান ধ্বংস এবং জলবায়ু পরিবর্তন হতে পারে। তাহলে আমরা যদি কি করি? অত্যাধিক ব্যবহার বা অপব্যবহার করি, তাহলে কি হবে? বিভিন্ন ধরনের দূষণ, জীবের বাসস্থান ধ্বংস এবং জলবায়ু পরিবর্তন হতে পারে। যেমন দেখো,
শক্তির জন্য জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাস নির্গত হয়, এতে পৃথিবীর উষ্ণতা বেড়ে যায়। বায়ু এবং সৌরশক্তির মতো নবায়নযোগ্য শক্তির উৎস ব্যবহার করে আমরা দূষণ কমিয়ে পরিবেশ রক্ষা করতে পারি। লাইনটা আন্ডারলাইন করেছো? সাইফের কি কারেন্ট গেছে না ক্যামেরা ব্লার করে রেখেছো তুমি? ওই ক্যামেরা তো ফ্রেশ দেখা যাচ্ছে আমার এখানে। না, দেখা যাচ্ছে না, কালো হয়ে আছে। ঠিক করো, তাড়াতাড়ি ঠিক করো। তারপরে দেখো সামাজিক কল্যাণ কি বলেছে। সামাজিক কল্যাণ প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহার সামাজিক কল্যাণকেও উৎসাহিত করে। সম্পদগুলো সুষম ও টেকসই ব্যবহার করা হলে কি হবে দেখো, সামাজিক বিরোধ কমে। তাহলে সম্পদগুলো আমরা যদি কি করি, সুষম এবং টেকসই ব্যবহার করি, তাহলে কি সামাজিক বিরোধ কমে। ফলে সব প্রয়োজনীয় সম্পদ আরোহণ করতে পারে। যেমন বিশুদ্ধ পানি স্বাস্থ্য ও সুস্থতার জন্য অপরিহার্য। তাহলে কোন পানি আমাদের সুস্থতার জন্য অপরিহার্য? বিশুদ্ধ পানি স্বাস্থ্য এবং সুস্থতার জন্য অপরিহার্য। পানি সম্পদ সঠিকভাবে ব্যবহার করা গেলে সবার জন্য বিশুদ্ধ পানির প্রাপ্তি নিশ্চিত করা যায়। জীববৈচিত্র্য সংরক্ষণ, এবার কি বলেছে, জীববৈচিত্র্য সংরক্ষণ প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহার জীববৈচিত্র্যকে রক্ষা করতে সাহায্য করে। জীব যতটাই ছোট হোক না কেন, বাস্তুতন্ত্রে এর ভূমিকা থাকে। বনজ সম্পদ সহ অন্যান্য সম্পদের অত্যাধিক ব্যবহার গাছপালা এবং প্রাণীদের বিলুপ্তির দিকে নিয়ে যেতে পারে। এর ফলে জীবের বাসস্থান কি হয়, বিনষ্ট হয়, জীববৈচিত্র্য হ্রাস পায়। তাই উদ্ভিদ ও প্রাণীর প্রাকৃতিক সম্পদ বাসস্থানের ব্যবহার সুরক্ষা খুবই গুরুত্বপূর্ণ। এবার বলেছে প্রাকৃতিক সম্পদের টেকসই ব্যবহারে সমৃদ্ধ জীববৈচিত্র্য রক্ষায় সহায়ক। মূল কথা হলো আমাদের প্রাকৃতিক সম্পদটা কি করতে হবে, যথাযথ ব্যবহার করতে হবে। জীব যতই ছোট হোক না কেন, বাস্তুতন্ত্র এর ভূমিকা থাকে। মানে একটা খাদ্য জাল, যেমন কি হচ্ছে দেখো, একজন আরেকজনকে খেয়ে জীবন ধারণ করছে। যেমন হচ্ছে পোকামাকড় খাচ্ছে কে, ঘাস কে খাচ্ছে, ঘাস ফড়িং। ঘাস ফড়িংকে আবার কে খাচ্ছে, টিকটিকি খাচ্ছে, ব্যাঙ খাচ্ছে। তাদের আবার কে খাচ্ছে, আরো বড় যে প্রাণীগুলো আছে তারা খাচ্ছে। এভাবে একটা কি তৈরি হয়, বাস্তুতন্ত্র তৈরি হয় বা খাদ্য জাল তৈরি হয়, যেটা কি থাকে, যত ছোট জীব হোক না কেন প্রত্যেকটা জীবেরই এই বাস্তুতন্ত্রে বা খাদ্য জালে ভূমিকা থাকে। বনজ সম্পদ সহ অন্যান্য সম্পদের অত্যাধিক ব্যবহার গাছপালা এবং প্রাণীদের বিলুপ্তির দিকে নিয়ে যায়। তাহলে কি হয়, আমরা যদি বনজ সম্পদ বনটাকে বেশি ব্যবহার করি, অতিরিক্ত পরিমাণে গাছ কাটি, গাছ হচ্ছে কাঠ কাটি, তাহলে কি হবে, ওগুলো অত্যাধিক ব্যবহারের ফলে বিলুপ্তির দিকে চলে যাবে, শেষ হয়ে যাবে। এর ফলে জীবের বাসস্থান কি হবে, বিনষ্ট হয় এবং জীববৈচিত্র্য হ্রাস পায়। এবং জীববৈচিত্র্য কি হয়, হ্রাস পায়। কারণ কি, ওই যে ওই পরিবেশে যখন প্রাণীগুলো থাকতে পারবে না, অক্সিজেনের অভাব হবে, কার্বন ডাই অক্সাইড বেশি হবে, তখন তারা মারা যাবে বা বিলুপ্ত হয়ে যাবে। তখন কি হবে, জীববৈচিত্র্যটা হ্রাস পেয়ে যাবে। তাই উদ্ভিদ ও প্রাণীর প্রাকৃতিক বাসস্থান রক্ষা খুবই গুরুত্বপূর্ণ। প্রাকৃতিক সম্পদের টেকসই ব্যবহার সমৃদ্ধ জীববৈচিত্র্য রক্ষায় সহায়ক। এবার বলেছে পরিবেশের পরিবর্তনে মানবসৃষ্ট কারণের প্রভাব। পরিবেশ হলো আমাদের চারপাশে সবকিছু। উদ্ভিদ, প্রাণী, বায়ু, পানি ও ভূমি আমাদের বেঁচে থাকার জন্য পরিবেশের উপর নির্ভর করি। মানুষ প্রায় পরিবেশের ক্ষতি করে। এসো দেখি মানুষের কাজকর্ম কিভাবে পরিবেশ পরিবর্তন করে। ম্যাম আমাকে কি দেখা যাচ্ছে? হ্যাঁ, এখন সুন্দর মতো দেখা যাচ্ছে। সেখানে পরিবেশ পরিবর্তনে মানুষের কর্মকাণ্ড, মানব সৃষ্ট কাণ্ড এবং প্রভাব সম্পর্কে কিছু জানি। দেখো, যেমন বনভূমি ধ্বংস। বন উজাড় করা মানে বনের একটি বিশাল এলাকার গাছ কেটে ফেলা। বন উজাড় করা কাকে বলে, যদি বনের একটা বিশাল এলাকার গাছ কেটে ফেলা হয় তখন সেটাকে বলে বন উজাড় করা। গাছ গাছপালা আমাদের অক্সিজেন দেয়। এরা অক্সিজেন ত্যাগ করে বায়ুকে নির্মল করে। এরা অক্সিজেন ত্যাগ করে কি করে, বায়ুকে নির্মল করে।
প্রাণীদের বসবাস করার জায়গা দেয়। বন উজাড় করার ফলে পরিবেশের পরিবর্তন ঘটে। এতে জীবের বাসস্থান নষ্ট হয় এবং জীবের অস্তিত্ব বিপন্ন হয়। কোনো স্থানে বন উজাড় করে ফেললে ওই স্থানে মাটির ওপরে আবরণ সরে যায়। এতে বনের মাটির ক্ষয় হয়। তাহলে কোথাও যদি গাছ কেটে ফেলা হয়, গাছের শিকড় সহ উপড়ে ফেলা হবে, তখন কি হবে? ওই জায়গাটার মাটির আবরণ, ওপরের আবরণ সরে যাবে এবং এতে কি হবে? বনের মাটিটা কি হবে? ক্ষয় হবে এবং মাটিটা কি করবে? উর্বরতা হারাবে। ওই স্থানে নতুন গাছ জন্মাতে পারে না এবং ওই স্থানে কি হয় না? নতুন গাছ জন্মাতে পারে না। আবার দেখো দূষণ। মানুষের কর্মকাণ্ডের ফলে পরিবেশের উপাদানগুলো দূষিত হয়। বিভিন্ন ধরনের ক্ষতিকারক পদার্থ বাতাস, পানি, মাটিতে প্রবেশ করে দূষণ ঘটায়। তাহলে কি হয়? মানুষের যদি এরকম কর্মকাণ্ড চলতে থাকে তাহলে কি হয়? পরিবেশের যে উপাদানগুলো আছে সেগুলো দূষিত হয়। যেমন আমরা মাটিতে ময়লা আবর্জনা ফেলে মাটি দূষণ করছি। বায়ুতে কি বিভিন্ন ধরনের কালো ধোঁয়া মিশে বায়ু দূষণ হচ্ছে। তারপর পানিতে ময়লা আবর্জনা ফেললে পানি দূষণ হচ্ছে। তাহলে কি হচ্ছে? বিভিন্ন উপাদানগুলো পরিবেশের দূষণ হচ্ছে না? যেমন দেখো এখানে দিয়েছে বায়ু দূষণ। গাড়ি ও কলকারখানা চালানো এবং অন্যান্য কাজে জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে বাতাসে ধোঁয়া এবং রাসায়নিক পদার্থ নির্গত হয়ে বায়ু দূষণ ঘটায়। তাহলে বাতাসে ধোঁয়া এবং রাসায়নিক পদার্থ নির্গত হয়ে কি ঘটাচ্ছে? বায়ু দূষণ ঘটাচ্ছে। বায়ু দূষণের ফলে জীবের শ্বাস নিতে কষ্ট হয়। বায়ু দূষণের ফলে জীবের কি হয়? শ্বাস নিতে কষ্ট হয়। এবার হচ্ছে পানি দূষণ। নানান রকমের আবর্জনা, রাসায়নিক পদার্থ, বর্জ্য পদার্থ দিয়ে নদী, নালা, খাল, বিল, হ্রদ, সাগর এবং মহাসাগরে কি হয়? পানি দূষিত হয়। এতে মাছ সহ অন্যান্য জলজ জীবের বসবাস পরিবেশ নষ্ট হয় এবং এদের বিলুপ্তি ঘটে। এবার হচ্ছে ভূমি দূষণ। মাটিতে ময়লা আবর্জনা, কলকারখানার বর্জ্য, রাসায়নিক পদার্থ মিশে মাটিকে দূষিত করে। ভূমি দূষণের ফলে গাছপালা এবং প্রাণীদের জীবন বিপন্ন হয়। প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের উপায়। প্রাকৃতিক সম্পদের সুরক্ষা এবং পরিকল্পিত ব্যবহারই হচ্ছে সংরক্ষণ। প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করতে হলে তা দীর্ঘ সময় ধরে ব্যবহার করা যায়, ফলে ভবিষ্যৎ প্রজন্ম প্রাকৃতিক সম্পদ ব্যবহারের সুযোগ পায়। আমি আর নিচে যাচ্ছি না। এতটুকুতে কোনো লাইন, কোনো কিছু বুঝতে কারো অসুবিধা থাকলে রিপিট করো। নো ম্যাম, কোনো অসুবিধা নাই। নো মিস। ইউজ অফ পাংচুয়েশন মার্ক, মানে আমরা যে এই যে চিহ্নগুলো ব্যবহার করি, বিরাম চিহ্ন, সেগুলো দেখো কি বলেছে। ইউজ অফ ক্যাপিটাল লেটার অ্যান্ড ফুল স্টপ। ইউজ অফ ক্যাপিটাল লেটার, কোথায় আমরা বড় হাতের লেটার ইউজ করব এবং ফুল স্টপ ব্যবহার করব। সেন্টেন্স অলওয়েজ স্টার্ট উইথ এ ক্যাপিটাল লেটার। বাক্য সবসময় কি দিয়ে শুরু হবে? ক্যাপিটাল লেটার বা বড় হাতের অক্ষর দিয়ে শুরু হবে। তারপরে কি বলেছে? নেম অফ পারসন অ্যান্ড প্লেস অলসো স্টার্ট উইথ এ ক্যাপিটাল লেটার। একজন মানুষের নাম এবং জায়গার নাম সবসময় কি দিয়ে শুরু হবে? ক্যাপিটাল লেটার দিয়ে। উই ইউজ দ্য ফুল স্টপ, আমরা ফুল স্টপ ইউজ করব টু এন্ড অফ স্টেটমেন্ট। কোন উক্তির শেষে আমরা কি ব্যবহার করব? ফুল স্টপ ব্যবহার করব। তাহলে কি বলছে? একটা বাক্য সবসময় বড় হাতের অক্ষর বা ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে। নেম অফ পারসন অ্যান্ড প্লেস, কোনো ব্যক্তির নাম এবং কোনো জায়গার নাম স্টার্ট উইথ ক্যাপিটাল লেটার, বড় হাতের অক্ষর দিয়ে শুরু হবে। উই ইউজ দ্য ফুল স্টপ টু এন্ড অফ স্টেটমেন্ট, আমরা ফুল স্টপ ইউজ করব বাক্যের উক্তির শেষে। এক্সাম্পলে দেখো দিয়েছে মাই নেম ইজ উদয়। মাই বাক্যের শুরুতে এম বড় হাতের হয়েছে, উদয় একটা মানুষের নাম, তাই ইউটা বড় হাতের হয়েছে। আর তারপরে বাক্যটা শেষ, পরবর্তী বাক্য যখন শেষ হয়ে গেল তখন ফুল স্টপ হলো। নেক্সট বাক্য আবার কি দিয়ে শুরু হলো? আই। আইটা কি হাতের হলো? বড় হাতের হলো। আই এম ফ্রম যশোর। যশোর কি একটা প্লেস, একটা জায়গার নাম, সেই জন্য যেটা কি হলো? বড় হাতের হলো। তারপরে বলেছে, তাহলে এটা গেল আমাদের ফুল স্টপের ইউজ, ক্যাপিটাল লেটার এন্ড ফুল স্টপের ইউজ। তাহলে এখন সাইপার আয়েশা বলো তো, বাংলায় বলবে। ফার্স্টে আয়েশা বলো, কোথায় আমরা ক্যাপিটাল লেটার এবং ফুল স্টপ ইউজ করব? মিস, ক্যাপিটাল লেটার একটি জায়গার নাম বোঝালে আরেকটি নাম বোঝালে আবার আর বাক্যর প্রথমে আমরা ক্যাপিটাল লেটার ইউজ ভেঙে ভেঙে করব। বলো আর যে বাক্যের প্রথমে এবং কোনো ব্যক্তির নাম বোঝালে এবং কোনো জায়গার নাম বোঝালে আমরা ক্যাপিটাল লেটার ব্যবহার করব এবং বাক্যের শেষে আমরা ফুল স্টপ ব্যবহার করব। এখন বলো।
বাক্যের প্রথমে ক্যাপিটাল লেটার ইউজ করব, আর কোন জায়গার নামের প্রথমে ক্যাপিটাল লেটার ইউজ করব, আর বাক্যের শেষে ফুল স্টপ ইউজ করব। এরপর দেখো বলেছে ইউজ অফ কমা। কমা কোথায় ব্যবহার করব? when we write a list of different item in a sentence। যখন আমরা কি করব, একটা লিস্ট, একটা তালিকা অফ ডিফারেন্ট আইটেম, বিভিন্ন আইটেমের ইন এ সেন্টেন্স, বাক্যে, তখন আমরা কি ইউজ করব? কমা ইউজ করব। উই ইউজ কমাস। উই জয়েন লাস্ট টু থিংস ইন দ্য লিস্ট উইথ অ্যান্ড অর। আমরা কমা ব্যবহার করব, ইউজ কমাস। উই জয়েন লাস্ট টু থিংস ইন দ্য লিস্ট অ্যান্ড উইথ অর। লাস্টের দুইটা শব্দের মধ্যে আমরা কিভাবে যুক্ত করব? উইথ অ্যান্ড অর। অ্যান্ড এবং অর দিয়ে আমরা কি করব? লাস্টের দুইটা থাকলে শব্দ আমরা জয়েন করব। যেমন আমি যদি লিখি যে সায়েব, আয়েশা, এখন লাস্টে আমি রিয়া লিখবো, তাহলে কি লিখবো? সায়েবের পর কমা দিব, আয়েশা এবং রিয়া যুক্ত করতে মাঝখানে অ্যান্ড দিব, তাহলে হলো সায়েব, আয়েশা অ্যান্ড রিয়া। বুঝতে পারলে? তাহলে আমরা কেমন ভাবে কমা ইউজ করি? যদি চারটা শব্দ হয় তাহলে দুইটাতে কমা বসবে, লাস্টেরটার আর আগেরটার মধ্যে অ্যান্ড বসাবো। তিনটা হলো সেম, একটাতে কমা বসবে এবং লাস্টের দুইটার মধ্যে অ্যান্ড বসাবো, অথবা অর বসাবো। কি বসাবো? অর বসাবো। বুঝতে পারলে? ইয়েস মিস। এবার ইউজ অফ কোয়েশ্চেন মার্ক। when we want information, যখন আমরা তথ্য চাই, we ask a question, আমরা কোয়েশ্চেন জিজ্ঞেস করি। we use a question mark at the end of the sentence, আমরা বাক্যের শেষে কোয়েশ্চেন মার্ক ব্যবহার করি। ওকে? ওকে। এবার বলেছে ইউজ ক্যাপিটাল লেটার অ্যান্ড পাংচুয়েশন মার্ক, ফুল স্টপ, কোয়েশ্চেন মার্ক ইন দ্য ফলোইং সেন্টেন্স কারেক্টলি। তাহলে এখন এটা করে ফেলতে হবে তোমাদের, এই 10টা করে জি পর্যন্ত করে ফেলো। ওকে মিস। না, খাতায় ফ্রেশ করে তুলে করো, বইয়ে কেন করবে? ওকে।